4 দিনের ব্যবধানে দেশ জুড়ে ফের গ্যাস সংকট। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর, সংকট মোকাবেলায় পদক্ষেপের আশ্বাস। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর সেরফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক ফলাফলের অপেক্ষা। জুলাই হত্যাযজ্ঞে ওবায়দুল কাদেরের যথেষ্ট দায় ছিল বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের আবেদন। এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সেবামূলক প্রকল্প চালু রাখছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। বেকার সমস্যা টেকসই সমাধানের আশ্বাস মাহাদি আমিনের। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। 4 দিন সরবরাহ বাড়ার পর আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটেছে। দৈনিক 750 মিলিয়ন ঘনফুটে উন্নতি হওয়ার পর সরবরাহ কমে 500 মিলিয়ন ঘনফুটে নেমেছে। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ থেকে টার্মিনালে এলএনজি খালাস করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। ঢাকার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে দুর্ভোগে পড়েছেন চালকরা। পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অরিন্দু ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে বৈরী আবহাওয়ায় জাহাজ থেকে এলএনজি খালাস বিলম্বিত হওয়ার পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশজুড়ে এর প্রভাব পড়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাসখানেক ধরেই দেশে তীব্র গ্যাস সংকট। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিললেও সেই চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ভাগ্য সহায় হলে মিলছে সামান্য, তবে চাপ কম থাকায় তাও অপর্যাপ্ত। এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো ঘটনা, তা নিয়েও চলছে বিতর্ক। দ্রুত সময়ে সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলেও জানান তিনি। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। প্রতিমন্ত্রী বলেন, সামিটের এলএনজি টার্মিনালে এলএনজিবাহী একটি কার্গো অবস্থান করলেও বঙ্গোপসাগর উত্তাল থাকায় তা থেকে এলএনজি পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবর সেরফ গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে ভারত সম্পর্কে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি কাল মনোনয়ন জমা দেবে জানিয়ে জাতি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপ্রধান পাবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব
এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী 20 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয়, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে। আর ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক অপেক্ষার কথাও জানান তথ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা, এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। যুব বা যুব নারী উদ্যোক্তা যারা রয়েছে তারা যাতে সহজে লোন পেতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের যথেষ্ট দায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দুপুরে কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রসিকিউশনের যুক্তি তর্ক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া প্রচলিত আইন দ্বারা সম্পন্ন করতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মোদাসির আলীর প্রতিবেদন। হারুন বেবি সরাই দিচ্ছেন? উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ফোন রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন টিম। সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জন্য তৎকালীন ডিবি প্রধান হারুনকে এভাবেই শাসিয়েছেন ওবায়দুল কাদের। আমরা তো তোমার প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছ, খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার চলছে। সে মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হয়েছে। আসামিদের দায় কেমন তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে। ওবায়দুল কাদেরকে একজন রাজনৈতিক জোকার উল্লেখ করে তার যথেষ্ট দায় রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার। তার এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য, কর্মকাণ্ডের কারণে আজকে সারা বাংলাদেশে 1400 মানুষ শহীদ হয়েছে। এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এটি সহ জুলাই আন্দোলনে অন্য মামলায় দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়াটি প্রচলিত আইনের মাধ্যমে সম্পন্ন করতে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে বলে জানান তিনি। আমাদের দেশে যে প্রচলিত আইনটা আছে, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি 386 ধারার বিধানটা যাতে মিউটাটিস মিউট্যান্ডিস অনুসরণ করে যেন এইটি প্রয়োগ করা যায় এবং বাস্তবায়ন করা যায়, সেই আবেদনটা আমরা করেছি। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন 29 জন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সর্বমোট 29 জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল 10:30টার দিকে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বস্তুটি বিস্ফোরিত হয়। বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ, তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। শব্দ হয়েছে, আমরা তাৎক্ষণিক সেখানে দেখি একটা ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এটা নাশকতার উদ্দেশ্যেই করা হয়েছে। বরিশালের রাজনীতিকে অশান্ত করতে চায়, দেশকে অশান্ত করতে চায়, তাদের কাছে সেই লিস্ট রয়েছে। আমি আশা করব যে প্রশাসন যেন সেই লিস্ট ধরে তাদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এই ইস্যুকে তারা গুরুত্ব দেয়।
আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি করেছেন ল রিপোর্টার্স ফোরামের সদস্য সহ গণমাধ্যম কর্মীরা। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। একজন প্রধান বিচারপতি যখন আদালতকে বিচ্ছিন্ন করে রাখে জনগণের কাছ থেকে, স্বাভাবিকভাবে তখন সন্দেহের উদ্রেক হয় কি তার আসলে মতিগতি। বিচার শুধু করলেই হবে না, বিচার জনগণের সামনে প্রদর্শিত হইতে হবে যে ন্যায় বিচার হয়েছে। জনসমক্ষে বিচার করা বাংলাদেশের রাষ্ট্রের যে সংবিধান তার দিক থেকে এটা একটি বাধ্যবাধকতা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন। 9 আগস্ট ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডি পরিদর্শক আরিফুর রহমান। রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে 4 সহযোগী সহ মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেফতার করেছে ডিবি। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি বলছে, রুবেলের বিপুল সম্পত্তি এবং তার সহযোগীদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এমদাদুল হক খানের রিপোর্ট। গেল 7 আগস্ট মিরপুর 11 নম্বরে মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে একজনকে গুলি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় 4 সহযোগী সহ মাদক সম্রাট ল্যাংড়া রুবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, আলমগীরও চিহ্নিত মাদক ব্যবসায়ী। রুবেলের সাথে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যার চেষ্টা করা হয়। পল্লবী থানাধীন সেকশন 11 ব্লক বি 2 নম্বর রোডে ইমনের চায়ের দোকানের সামনে একটি গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া রুবেল জানায় যে আলমগীরও একজন প্রখ্যাত মাদক ব্যবসায়ী এবং এই মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত ধরে সে হত্যার উদ্দেশ্যে আলমগীরকে গুলি করে। মাদকের টাকায় সাভার সহ দেশের বিভিন্ন জায়গায় রুবেল নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি, তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। যে রুবেল এই মাদক থেকে উপার্জিতকৃত অর্থ অন্য জায়গায় বিনিয়োগ করছে, অন্য ব্যক্তিদেরকে দিয়েও সে ব্যবসা করতেছে, অন্যান্য ব্যবসা করাচ্ছে। তা এগুলো আমরা সবই মাথায় নিয়েছি। উত্তরায় প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাইয়ের মামলার বিষয়ে ডিবির এই কর্মকর্তা বলেন, শিগগিরই এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। আমরা অনেকগুলো নিয়ে কাজ করতেছি, সম্ভাবনা নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমি আবারও বলতেছি যে আমরা আশাবাদী, অচিরে আমরা আপনাদেরকে হয়তো। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও জনগণের অধিকার নিশ্চিতে সরকার সেবামূলক প্রকল্প চালু করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসজিডি বাস্তবায়ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে বেকারত্ব সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এমআর আসাদের রিপোর্ট। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এসডিজি বাস্তবায়ন বিষয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের সেমিনারের শেষ দিনে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং সেই কর্মসংস্থানের পাশাপাশি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা। সবার অধিকার সমুন্নত রাখতে মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না, এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য। অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে
আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা, প্রকল্প সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। তার মতে অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে সেটাকে বাস্তবায়ন করা। সেমিনারে সমাপনী আয়োজন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক উন্নয়ন প্রকল্প কমিয়ে আনা হয়েছে। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। হাতি সংরক্ষণ ও আবাসস্থল নিশ্চিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সকালে আগারগাঁয়ে বন ভবনে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি বলেন, হাতি নিয়ে জরিপও করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন আরও কঠোরভাবে প্রয়োগের কথা উল্লেখ করে বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণকারীরা গ্রেফতারের পর যাতে আইনের ফাঁক গলে বের হতে না পারে সেদিকে নজর রাখার কথা বলেন মন্ত্রী। হাতি সংরক্ষণে সরকারের গৃহীত উল্লেখযোগ্য কার্যসমূহের মধ্যে হাতি সংরক্ষণে বাংলাদেশ 11 কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণীত হয়েছে। এই অ্যাকশন প্ল্যানে 40টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের হাতি সংরক্ষণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সহায়তায় এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মানুষ হাতি সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ক্ষতিপূরণ প্রদান করছে। হাতি ও অন্যান্য বন্যপ্রাণী রক্ষা 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়েছে। আশা করছি কমিশনের বিশেষজ্ঞদের পরামর্শে হাতি সংরক্ষণে নতুন কর্মকৌশল নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে মরদেহের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো। তাহসিন তারিনের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12 আগস্ট জন্ম নেয়া কোকো 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়া অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়া অঙ্গনে এখনও স্মরণ করা হয়। এই উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান কোকো। মরহুম আরাফাত রহমান কোকো এমন এক পরিবেশে, এমন এক পরিস্থিতিতে তিনি পৃথিবী থেকে চলে গেলেন, এই যাওয়াটাও ফ্যাসিবাদের এক চূড়ান্ত বহিঃপ্রকাশের মুখেই তিনি আর নিজেকে ধাতস্থ করতে পারেননি। এই সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের খুশি করতে 71কে মুছে ফেলার চেষ্টা করছে একটি গোষ্ঠী। 71কে ছোট করার জন্য, 71কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। 71 স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। ক্রীড়া সংগঠক হিসেবে কোকোর বিভিন্ন উদ্যোগ ও অবদান আজও স্মরণীয় হয়ে আছে দেশের ক্রীড়া অঙ্গনে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশজুড়ে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1025 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট
85 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে 786 জন ও নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। এআই প্রযুক্তি নির্ভর সৃজনশীল কন্টেন্ট নির্মাতাদের জন্য দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড, যার প্রধান পৃষ্ঠপোষক দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী প্রাণ আরএফএল। দুপুরে রাজধানীর বাড্ডায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন ধরনের গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করে দেয়া। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়েছে পারস্য উপসাগরীয় খার্ক দ্বীপে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। গত 22 দিন ধরে দ্বীপটির 3টি বড় টার্মিনালের কোনোটিতে নতুন করে তেল বা গ্যাসের চালান পৌঁছায়নি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে দেশটির তেল ও গ্যাস উত্তোলন ও পরিবহন কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে খার্ক দ্বীপের টার্মিনালগুলোতে অচলাবস্থার তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে তেহরান। প্রস্তাবিত এই আইন পাশ হলে ইরানের অনুমতি ছাড়া কোনো শত্রুভাবাপন্ন দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজ উপসাগরীয় এই রুট ব্যবহার করতে পারবে না। অন্যদিকে হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত ওই আইনে তেহরান যেসব দেশকে শত্রুভাবাপন্ন মনে করে সেসব দেশের সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির মতে প্রস্তাবিত আইনটি ইরানের তেল শিল্প জাতীয়করণের পর দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রসর আইনগুলোর একটি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন করে তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সচল হবে না বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সমিত সোম আমেরিকার ক্লাব নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন। কানাডা প্রবাসী এই ফুটবলার কিছুদিন ফ্রি এজেন্ট হিসেবে থাকার পর দলটির সাথে চুক্তিবদ্ধ হলেন। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের 3য় স্তরের লিগে খেলছে। এর আগে ইউরোপীয় পাসপোর্ট জটিলতায় নেদারল্যান্ডসের ক্লাব উইলেম টুতে সমিতের চুক্তি বাতিল হয়েছিল। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন এই মিডফিল্ডার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 4 দিনের ব্যবধানে দেশ জুড়ে ফের গ্যাস সংকট। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর, সংকট মোকাবেলায় পদক্ষেপের আশ্বাস। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সেফ গুজব, জানালেন তথ্যমন্ত্রী। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক ফলাফলের অপেক্ষা। জুলাই হত্যাযজ্ঞে ওবায়দুল কাদেরের যথেষ্ট দায় ছিল বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় দণ্ডিতদের সম্পদ বাজেয়াপ্তের আবেদন। এবং কঠিন পরিস্থিতির মধ্যেও সেবামূলক প্রকল্প চালু রাখছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। বেকার সমস্যার টেকসই সমাধানের আশ্বাস মাহাদি আমিনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যায় 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।